Hello guys, welcome to our new episode for Project Management Learning Session. আজকের সেশনে আমরা প্রজেক্ট ম্যানেজারের রোল নিয়ে কথা বলবো। এখন এই প্রজেক্ট ম্যানেজারের রোলের এই এপিসোডকে আমরা তিনটা সেকশনে ভাগ করেছি। প্রথম সেকশনে আমরা প্রজেক্ট ম্যানেজারের রোল এবং তার ইনফ্লুয়েন্স, অর্গানাইজেশনে তার ইনফ্লুয়েন্স নিয়ে কথা বলবো। সেকেন্ড টপিকসে আসলে প্রজেক্ট ম্যানেজারকে প্রজেক্ট ম্যানেজমেন্টের থিংস গুলোকে কিভাবে অ্যাপ্লাই করতে হয়, সেজন্য তার কি ধরনের স্কিল থাকার প্রয়োজন হয়, কি ধরনের কম্পিটেন্সি থাকতে হয় সেই সম্পর্কে আলোচনা করব। এবং 3 নম্বর টপিকসে প্রজেক্ট ম্যানেজারের ইন্টিগ্রেশন পারফরমেন্সের ব্যাপারে কথা বলবো। আমরা প্রথমে আসি প্রজেক্ট ম্যানেজারের রোল এবং ইনফ্লুয়েন্সের নিয়ে কথা বলি। প্রথমে যে কোশ্চেনটা আমরা আসলে ন্যাচারালি বলতে হয় সেটা হলো যে কে আসলে প্রজেক্ট ম্যানেজারকে অ্যাসাইন করে এবং কখন প্রজেক্ট ম্যানেজারকে অ্যাসাইন করার প্রয়োজনীয়তা পড়ে। নর্মালি যে অর্গানাইজেশনটা প্রজেক্টটা করছে, দ্যাট মিনস আমরা এটাকে বলতে পারি পারফর্মিং অর্গানাইজেশন, সেই অর্গানাইজেশনই প্রজেক্ট ম্যানেজারকে অ্যাসাইন করে। এখন প্রজেক্ট ম্যানেজারকে কখন অ্যাসাইন করাটা জরুরি? অনেক ক্ষেত্রে যেটা হয় যে আপনি আপনার কাস্টমারের সাথে কন্ট্রাক্ট সাইন করেছেন, তারপরে হয়তো আপনি প্রজেক্ট ম্যানেজারকে অ্যাসাইন করেছেন। অনেক ক্ষেত্রে এটাও হতে পারে যে কন্ট্রাক্টটা যখন প্রিপারেশন স্টেজে আছে তখনও আপনি প্রজেক্ট ম্যানেজারকে অ্যাসাইন করতে পারেন। পাশাপাশি আপনি যখন কন্ট্রাক্টের প্ল্যানিংটাকে করছেন, কন্ট্রাক্ট কিভাবে করবেন, আপনার স্কোপটা কিভাবে ফিক্সড হবে, আমরা যেটাকে বিজনেস কেসের ক্ষেত্রে বলতে পারি, যদি তখনও আপনার প্রজেক্ট ম্যানেজারকে অ্যাসাইন করেন তাহলে আপনার জন্য বেনিফিটেড হবে। কিন্তু মিনওয়াইল দ্য লেটেস্ট টাইম হতে হবে আপনি যখন আপনার প্রজেক্টটা কন্ট্রাক্ট সাইন হয়েছে, আপনি আপনার প্রজেক্টটাকে অফিসিয়ালি লঞ্চ করছেন, বা আপনি বলতে পারেন যে আপনি যখন প্রজেক্ট চার্টারকে পাবলিশ করছেন তখন প্রজেক্ট ম্যানেজার অবশ্যই অ্যাসাইন হতে হবে। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা হলো প্রজেক্ট ম্যানেজারকে অ্যাসাইন করে পারফর্মিং অর্গানাইজেশন, আর সর্বশেষ আপনি যখন প্রজেক্ট চার্টার পাবলিশ করবেন তার আগে আপনাকে প্রজেক্ট ম্যানেজারকে অ্যাসাইন করতে হবে। কিন্তু আপনি যদি তার অনেক আগে যখন বিজনেস কেস হচ্ছে প্রজেক্টের, সেই সময় যদি আপনার প্রজেক্ট ম্যানেজার অ্যাসাইন করেন তাহলে সেটা খুব খারাপ হবে না অর্গানাইজেশনের জন্য। ঠিক আছে, এখন সেকেন্ড ইয়ারটা হলো প্রজেক্ট ম্যানেজারের রোল। আমরা সবাই জানি যে প্রজেক্ট ম্যানেজারের প্রথম এবং প্রাইমারি রোল হলো প্রজেক্ট অবজেক্টিভকে ফুলফিল করা, ডেফিনেটলি, তাই না? এখন প্রজেক্ট অবজেক্টিভকে ফুলফিল করতে হলে তাকে কি করতে হয়, তার মধ্যে কিছুটা তার 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 নিজস্ব কিছুটা রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি চলে আসে। যেমন যখন প্রজেক্ট অবজেক্টিভকে মিট করতে যাবেন, হয়তো অনেক ধরনের প্রবলেম আসবে, যেই প্রবলেমগুলোকে আপনার সলভ করতে হবে, এবং ওইটা যদি আপনি সলভ করতে চান তাহলে আপনাকে নেগোশিয়েট করা লাগবে, তাই না? এখন নেগোশিয়েট করার একটা উপায় হলো যে আপনি তো আর প্রজেক্ট ম্যানেজার তো সব কাজে এঙ্গেজ থাকবে না, তাই না? তার টিম মেম্বারকে এমনভাবে ইনফ্লুয়েন্স করতে হবে যাতে তারা কন্টিনিউয়াসলি প্রজেক্ট অবজেক্টিভকে ফুলফিল করার জন্য কাজ করে যেতে পারে। সেই বন্দোবস্তটাও কিন্তু প্রজেক্ট ম্যানেজারের কাজ। তার মানে আমরা যদি খুব সহজভাবে চিন্তা করি, প্রজেক্ট ম্যানেজার প্রথম রেসপন্সিবিলিটি হলো প্রজেক্ট অবজেক্টিভকে ফুলফিল করবে। এই অবজেক্টিভকে ফুলফিল করতে হলে তাকে কন্টিনিউয়াসলি কমিউনিকেট করতে হবে তার কাস্টমারের সাথে, তার স্টেক হোল্ডারদের সাথে, এবং কন্টিনিউয়াসলি প্রবলেমগুলোকে সলভ করতে হবে, কন্টিনিউয়াসলি নেগোশিয়েট করতে হবে বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে, এবং তার যে টিম মেম্বার আছে তার টিম মেম্বারের সাথে কমিউনিকেট করতে হবে যাতে টিম মেম্বার প্রপারলি প্রজেক্ট অবজেক্টিভকে মিট করতে পারে। আমি খুব সহজভাবে বললাম, বাট এই কম্বিনেশন অফ দিস থিংস, যে প্রজেক্ট অবজেক্টিভকে ফুলফিল করা, প্রবলেমগুলোকে সলভ করা, নেগোশিয়েট করা, টিম মেম্বারকে অ্যালাইন করে রাখা অর্গানাইজেশন স্ট্র্যাটেজিক অবজেক্টিভের সাথে, আপনি আপনার কি রিসোর্সের সাথে কমিউনিকেট করা, তাদের সাথে লিসেন, তাদের যে প্রয়োজনীয়তা আছে সেগুলোকে খুবই অ্যাক্টিভলি লিসেন করে তারপরে অর্গানাইজেশন পার্সপেক্টিভে চিন্তা করে একটা রোড ম্যাপ অথবা ওয়ার্ক ফ্লো তৈরি করা। এই করাটার জন্য আপনার যে অ্যাবিলিটিস তার থাকা দরকার সেটা হলো ইন্টিগ্রেশন। এই ইন্টিগ্রেশনটাই কিন্তু প্রজেক্ট ম্যানেজারের প্রাইমারি এবং মেজর রোল। এই ডাইনামিক্সটাকে, এই ওভারঅল যে পারফরমেন্স রিকোয়ারমেন্টটা আছে সেই রিকোয়ারমেন্টটাকে ফুলফিল করার জন্য। ঠিক আছে, এটা হলো মেজর রোলস যেটা প্রজেক্ট ম্যানেজার সবসময় করে, সেটা হলো সবগুলো স্টেক হোল্ডার, সবগুলো আউটকামকে একটা নির্দিষ্ট পয়েন্টে ইন্টিগ্রেট করার জন্য। ঠিক আছে, আরেকটা কাজ আমরা নর্মালি ন্যাচারালি সবসময় অনেক ক্ষেত্রে ভুলে যাই, সেটা হলো যে প্রজেক্ট ম্যানেজারের কিন্তু একটা বেসিক রোলস হলো যে তার যে টিম মেম্বার আছে তাদের কম্পিটেন্সিকে ইমপ্রুভ করা, তাদের স্কিলকে ইমপ্রুভ করা, কোনো উইক রিসোর্সকে যাতে আপনি ট্রান্সফার করতে পারেন গুড রিসোর্সে, সেই ধরনের পারফরমেন্স অ্যাবিলিটিসও কিন্তু প্রজেক্ট ম্যানেজারের দায়িত্বের মধ্যে পড়ে।
ঠিক আছে? এটা হলো প্রজেক্ট ম্যানেজারের রোল। এই যে আমি এই কথাটা বললাম যে প্রজেক্ট ম্যানেজারের কাজ সবগুলাকে স্টেক হোল্ডারকে ইনফ্লুয়েন্স করা, কমিউনিকেট করা, নেগোশিয়েট করা। এখন এই যে আপনি কখন খুব ভালো নেগোশিয়েটর হতে পারবেন, আপনি কখন খুব ভালো কমিউনিকেশন করতে পারবেন ডিফারেন্ট স্টেক হোল্ডারদের সাথে। যখন আপনি আপনার অর্গানাইজেশন সম্পর্কে বেটার নলেজ থাকবে, যখন আপনার ইনফ্লুয়েন্স অর্গানাইজেশনের মধ্যে ভালো থাকবে, এই কনসেপ্ট থেকে আসলে কিন্তু আসে যে স্ফেয়ার অফ ইনফ্লুয়েন্স। প্রজেক্ট ম্যানেজারের স্ফেয়ারটা কি ইনফ্লুয়েন্সের ক্ষেত্রে। তো আমরা খুব সহজভাবে বলতে পারি যে প্রজেক্ট ম্যানেজার ডেফিনেটলি প্রজেক্ট টিমে একটা ইনফ্লুয়েন্স আছে, ঠিক না? তার যে ফাংশনাল, যদি এটা যদি ফাংশনাল অর্গানাইজেশন হয়, তাহলে ফাংশনাল অর্গানাইজেশন যে রিসোর্স ম্যানেজার তার একটা ইনফ্লুয়েন্স আছে, তার একটা ইনফ্লুয়েন্স প্রজেক্ট ম্যানেজারের উপর পড়ে। প্রজেক্ট ম্যানেজার ডেফিনেটলি ইনফ্লুয়েন্স নিতে হয় তাকে, যাতে আপনি রাইট রিসোর্সটাকে আপনি আপনার প্রজেক্টে অ্যাড করতে পারেন, তাই না? নর্মালি এইটা অর্গানাইজেশনের মধ্যে আপনাকে আপনাকে এই ইনফ্লুয়েন্সটাকে ক্যারি আউট করে যেতে হবে, যাতে আপনি আপনার যে রোল আছে সেই রোলটাকে প্রপারলি মেনটেন করে আপনি আপনার প্রজেক্ট অবজেক্টিভকে ফুলফিল করতে পারেন। ঠিক আছে? এটা হলো তার ফার্স্ট স্পেয়ার, যেটা তার অর্গানাইজেশনের মধ্যে। যখন অর্গানাইজেশনের বাইরের কথা আমি যদি চিন্তা করি, বাইরে আমরা যদি স্টিয়ারিং কমিটিস, স্পন্সর, পিএমওস, এগুলো আসলে আপনি আপনার অর্গানাইজেশন আপনার নিজের কন্ট্রোলের মধ্যে নেই। আপনার উইদিন ইউর অর্গানাইজেশন বাট নট ইন ইউর কন্ট্রোল। লাইক পিএমও হলো আপনাকে প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস। এরা কি করে? আপনাকে একটা গাইডলাইন দিবে যাতে আপনি প্রজেক্টটাকে কমপ্লিট করতে পারেন। তার মানে আপনি আপনার প্রজেক্ট ম্যানেজার, আপনি যদিও একজন প্রজেক্ট ম্যানেজার, কিন্তু আপনার উপরে যারা আছে তারা আপনাকে গাইড করছে আপনি কিভাবে আপনার প্রজেক্টটাকে স্মুথলি ক্যারি আউট করতে পারবেন। সেটা আসলে আপনার আপনার একটা ওপিএ হিসেবে আপনার অর্গানাইজেশনের জন্য, আপনার প্রজেক্টের জন্য কাজ করে যাবে। ঠিক আছে? তার মানে এই যে একটা ইনফ্লুয়েন্স, আপনার ফার্স্ট হলো আপনার টিম, আপনার উইদিন ইউর রাডার, দেন আউটসাইড ইউর রাডার আপনার স্পন্সররা থাকে, আপনার যে গভর্নিং বডি আছে তারা থাকে, স্টিয়ারিং কমিটি থাকতে পারে, পিএমও থাকতে পারে। ঠিক আছে? তাদের মধ্যে আপনার একটা ভালো ইনফ্লুয়েন্স থাকতে পারবে। এটা আমি বললাম শুধু উইদিন দ্য স্ট্রাকচার। এবার আপনি চলে যান হলো আপনার আউটসাইড ইউর অর্গানাইজেশন। আপনার আউটসাইড অর্গানাইজেশন আপনার কাস্টমার আছে, যাদেরকে আপনার নিয়মিত নেগোশিয়েট করতে হয় আপনার প্রজেক্ট অবজেক্টিভকে ফুলফিল করার জন্য। আপনার সাপ্লায়ার আছে যারা আপনাকে রিসোর্স অথবা হাউ টু সে রিসোর্স সার্ভিস দিয়ে আপনি আপনার প্রজেক্টের কাজগুলোকে শেষ করতে পারেন, যারা আপনার থার্ড পার্টি সাপ্লায়ার থাকে। তারপরে আরো অনেক স্টেক হোল্ডার হতে পারে, যদি যেই ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করছেন সেই ইন্ডাস্ট্রির রুলস অ্যান্ড রেগুলেশন অথবা গাইডলাইন থাকতে পারে কোনো নিজস্ব অথরিটি থেকে। তারাও কিন্তু আপনার অর্গানাইজেশনের জন্য, আপনার প্রজেক্টের জন্য একজন স্টেক হোল্ডার। আর লাস্টলি যেটা হলো সেটা হলো এন্ড ইউজার। এন্ড ইউজার মিনস আপনি আপনার প্রজেক্টের যে আউটকামটা আছেন, কেউ না কেউ ওইটাকে ইউজ করতেছে, তারাও কিন্তু আপনার একজন স্টেক হোল্ডার, যারা আপনার প্রজেক্টের বেনিফিটটাকে রিয়েলাইজ করার চেষ্টা করছে। তার মানে হলো যে প্রজেক্ট ম্যানেজার, তাকে তার টিমের ফার্স্ট ফার্স্ট রেসপন্সিবিলিটি তার টিমে তার ইনফ্লুয়েন্স থাকা লাগবে। সেকেন্ড হলো যে তার যে টিমের বাইরে অর্গানাইজেশনে যেসব বডিস আছে প্রজেক্টকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে, তাদের মধ্যে তার একটা নেগোসিয়েশন স্কিল থাকা লাগবে, নেগোশিয়েট করার অ্যাবিলিটিস থাকা লাগবে। লাস্টে হলো অর্গানাইজেশনের বাইরে যেসব কাস্টমার আছে, সাপ্লায়ার আছে, আদার স্টেক হোল্ডার আছে অথবা এন্ড ইউজার আছে, তাদেরকেও প্রজেক্ট ম্যানেজার সামটাইমস মে রিকোয়ার টু ইনফ্লুয়েন্স, এবং তাদেরও একটা ইনফ্লুয়েন্স প্রজেক্টের মধ্যে থাকে। সো প্রজেক্ট ম্যানেজারকে এই ইনফ্লুয়েন্স গুলোকে মিটিগেট করেই আসলে অর্গানাইজেশনের যে রিকোয়ারমেন্ট আছে প্রজেক্টের জন্য, সেই রিকোয়ারমেন্টটাকে ফুলফিল করতে হয়। এটা হলো প্রজেক্ট ম্যানেজার স্ফেয়ার অফ ইনফ্লুয়েন্স। সো এটা হলো রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি, রোলস অ্যান্ড ইনফ্লুয়েন্সের অংশের শেষ পার্ট। না আমরা চলে যাব হলো পিএম কম্পিটেন্সি অ্যান্ড স্কিল। স্কিল সেকশনে আসলে আমরা এটাকে তিনটা ভাগে ভাগ করেছি। একটা হলো টেকনিক্যাল স্কিল, বিজনেস স্কিল অ্যান্ড লিডারশিপ স্কিল। যেহেতু প্রজেক্ট ম্যানেজার একটা অর্গানাইজেশনের প্রজেক্টের মাধ্যমে ভ্যালু অ্যাড করছে, প্রজেক্ট ম্যানেজারের মধ্যেও কিন্তু লিডারশিপ কিছু স্কিল থাকার প্রয়োজন হয়। সেই স্কিলগুলো কি এবং কি ধরনের স্টাইলে প্রজেক্ট ম্যানেজারকে অ্যাক্টিভেট করতে হয়, সেটা সম্পর্কে আমরা কিছু আলোচনা করব এই সেকশনে। ফার্স্টেই আসি আসলে আমরা প্রজেক্ট ম্যানেজারের কম্পিটেন্সি বলতে কি বোঝাই। যেমন ধরেন পিএমআই বলছে আপনি যদি পিএমপি সার্টিফাইড হন, দ্যাট মিনস ইউ হ্যাভ দিস কম্পিটেন্সি টু লিড এ প্রজেক্ট। তাহলে আপনার বেসিক থিংস হলো আপনি প্রজেক্ট ম্যানেজমেন্ট পিএমপি সার্টিফিকেশন পেলেন। এখন পিএমপি সার্টিফিকেশন পেলেন, তারপরে ধরেন আপনি 2000 অনেক আগে পিএমপি সার্টিফিকেশন, তারপরে আপনার কাজটা হলো কন্টিনিউয়াসলি আপনার নলেজটাকে ইমপ্রুভ করা, অথবা আপনি আপনার নলেজটাকে অন্যান্য আপনার টিম মেম্বার অথবা অর্গানাইজেশনের যেসব বডিজ আছে তাদের মধ্যে এই নলেজগুলোকে ইনফ্লুয়েন্স করে
এই নলেজগুলোকে ট্রান্সফার করা। এটাও কিন্তু আপনার কাজ। এটাকে আমরা পিডিইউ বলি পিএমআই এর ভাষায়, প্রফেশনাল ডেভেলপমেন্ট ইউনিট। আপনাকে আসলে এটাকে কন্টিনিউয়াসলি ক্যারি ফরওয়ার্ড করে যেতে হয়। আরেকটা জিনিস যেটা হলো যে পিএমআই বলছে সেটা হলো ট্যালেন্ট ট্রায়াঙ্গেল। নরমালি এটা 2022 সালের আগে 3টা ছিল, যেভাবে টেকনিক্যাল প্রজেক্ট ম্যানেজমেন্ট, লিডারশিপ, স্ট্র্যাটেজিক এবং বিজনেস ম্যানেজমেন্ট, এটাকে আসলে একটু ট্রান্সফার করে টেকনিক্যাল প্রজেক্ট ম্যানেজমেন্টকে বলা হয়েছে ওয়েজ অফ ওয়ার্কিং। তার মানে আপনি কিভাবে কাজটা করছেন, কিভাবে আপনি আপনার অর্গানাইজেশনের জন্য ডেলিভারি করছেন প্রজেক্ট ম্যানেজমেন্টের নলেজগুলোকে অ্যাপ্লাই করে। লিডারশিপকে নিয়ে গিয়েছে পাওয়ার স্কেল, তার মানে আপনার মধ্যে বিজনেস স্কেল, আপনার আলাদা আলাদা যেসব স্কিল থাকার প্রয়োজন হয় যাতে অর্গানাইজেশন তার স্ট্র্যাটেজিক অবজেক্টিভকে ফুলফিল করতে পারে খুব সহজে, সেই ধরনের স্কিলগুলোকে আমরা পাওয়ার স্কিলের মধ্যে নিয়ে গেছি। এর মধ্যে কিছু ইমোশনাল ইন্টেলিজেন্স অথবা নেগোসিয়েশন স্কিলও অন্তর্ভুক্ত থাকে। আর 3 নম্বরটা যেটা হলো বিজনেস অ্যাকুইপমেন্ট, তার মানে আপনার মধ্যে বিজনেস রিলেটেড নলেজগুলো আছে যাতে আপনি অর্গানাইজেশনের সেম থিংস আপনি অর্গানাইজেশন স্ট্র্যাটেজিক অবজেক্টিভকে ফুলফিল করতে পারেন। ঠিক আছে? এই হলো কম্পিটেন্সি। আমরা যখন কম্পিটেন্সি নিয়ে কথা বলি, বেসিক্যালি আমরা কিছু জিনিসকে সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করি। ওয়েদার আসলে আমাদের মধ্যে এই আইডিয়াসটা আছে কিনা যে আমরা কতটুকু কম্পিটেন্ট অথবা আমাদের কতটুকু কম্পিটেন্ট হওয়া উচিত, রাইট? এটাকে আমরা বলছি কনসাস অথবা আনকনসিয়াস নেচারের ক্ষেত্রে। এখন আপনি যদি আনকনসিয়াস অথবা কনসাইস হন, তাহলে আপনি আসলে কি করবেন? এখানে আমরা একটা মডেলের কথা বলেছি, এটা হলো কম্পিটেন্সি মডেল। এটা খুবই সোজা। বেসিক্যালি আপনি আসলে আপনার কনসাসনেসের উপরে আপনি একটা আনকনসিয়াস হতে পারেন অথবা কনসাইস হতে পারেন। দ্যাট মিনস আপনি জানেন কিনা আপনার কি ধরনের স্কিল লাগবে। যদি আপনি না জানেন তাহলে আপনি আনকনসিয়াস। আর আপনি যদি জানেন যে আপনার কি ধরনের স্কিল লাগবে, তার মানে আপনি জানেন আপনার এটা গ্যাপ আছে, সেটা আপনি কনসাইস, আপনি জানেন। আর ইনকম্পিটেন্ট হলো যে আপনি আসলে জানেন আপনি ইনকম্পিটেন্ট, আপনার এই স্কিলটা নাই। আর এটা হলো আপনার স্কিলটা আছে। এখন আনকনসিয়াস ইনকম্পিটেন্ট মানে হলো আপনি জানেন না আপনার কি স্কিল দরকার এবং আপনার সেই স্কিলটাও নেই। ঠিক আছে? আর সেকেন্ড জিনিসটা হলো যে এটা কনসিয়াস ইনকম্পিটেন্ট মানে আপনি জানেন আপনার কি স্কিল লাগবে, আপনি এখনো সেই স্কিলটাকে অ্যাকোয়ার করেননি। সিমিলারলি আনকনসিয়াস কম্পিটেন্ট হলো আপনি আনঅ্যাওয়ার স্কিল কি লাগবে কিন্তু আপনি সেই স্কিলটা সম্পর্কে আইডিয়াস আছে। মানে অনেক ক্ষেত্রে যেটা হয় যে আপনি খুব বেশি টাচে নাই আপনার কাজের মধ্যে, আপনার মধ্যে সেই ধরনের স্কিল আছে কিন্তু আপনি সেটাকে ডেলিভার করার কোনো সুযোগ পাননি। লাস্ট যেটা খুবই ভালো সেটা হলো কনসিয়াস কম্পিটেন্ট, তার মানে আপনি আপনার গ্যাপ সম্পর্কে আইডিয়া আছে, আপনার রিকোয়ার্ড স্কিল কি লাগবে সেটা সম্পর্কে আইডিয়া আছে, আপনি সেই অনুসারে আপনি আপনার স্কিলটাকে ডেভেলপও করছেন। এটাকে বলা হয় কম্পিটেন্সি মডেল, যেটা 4টা ভাগ করা আছে। আপনি কেন আমরা এই কম্পিটেন্সি মডেলটা শিখবো বা কেন আমাদের মধ্যে এই আইডিয়াটা থাকা উচিত কম্পিটেন্সি মডেল? বিকজ আপনি আসলে আপনার অর্গানাইজেশনে কি পজিশনে আছেন, এটা কি প্রজেক্ট ম্যানেজারের রোল নাকি এটা হায়ার ম্যানেজমেন্টের রোল, আপনাকে জানতে হবে। জেনে আপনি আপনার পজিশন অনুসারে আপনাকে বুঝতে হবে যে আপনি আসলে কোন ধরনের স্কিলটাকে অ্যাডাপ্ট করে নিতে হবে। তারপরে আপনি যখন জানেন যে আপনার এই স্কিলটাকে প্রয়োজন আছে, তখন আপনি ওই স্কিলটাকে গেইন করার চেষ্টা করাটা অনেক বেশি সহজ। ঠিক আছে? এইজন্যই আপনাকে আসলে এই সম্পর্কে আইডিয়া থাকা লাগবে। এখন আমরা চলে যাই যে প্রজেক্ট ম্যানেজারের কি ধরনের টেকনিক্যাল স্কিল থাকার প্রয়োজন হয়। আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টের পিএমআই এর যে 6 এডিশন আছে সেখানে 10টা নলেজ এরিয়ার কথা বলা আছে। এই 10টা নলেজ এরিয়াই আসলে প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য টেকনিক্যাল স্কিল। প্রজেক্ট ম্যানেজার আসলে নরমালি সবগুলা নলেজ এরিয়ার ব্যাপারে এক্সপার্ট থাকে না, লাইক রিস্ক ম্যানেজমেন্ট, শিডিউল ম্যানেজমেন্ট। প্রজেক্ট ম্যানেজার যেটা করে যে সে অ্যাসাইন করে দেয় কাউকে সেই অ্যাক্টিভিটিসটাকে পালন করে। রিস্ক ম্যানেজার থাকে রিস্ক ম্যানেজমেন্টকে করার জন্য, শিডিউল ম্যানেজার থাকে শিডিউলটাকে মেইনটেইন করার জন্য, বাজেট ম্যানেজার থাকে কস্টটাকে মেইনটেনেন্স করার জন্য, রিসোর্স ম্যানেজার থাকে রিসোর্স ম্যানেজমেন্টের জন্য। সো প্রজেক্ট ম্যানেজার মেইনলি যে কাজটা করে সেটা হলো সে ইন্টিগ্রেট করে এই 10টা নলেজ এরিয়াকে ইন্টিগ্রেশন ম্যানেজমেন্টের মাধ্যমে। বাট প্রজেক্ট ম্যানেজারের যদি এই অ্যাবিলিটিস থাকে, কিছু টাচ আপ থাকে সবগুলো নলেজ এরিয়া সম্পর্কে, তাহলে তার টেকনিক্যাল স্কিলটাকে টেকনিক্যাল স্কিলটাকে অ্যাপ্লাই করতে পারে তার অর্গানাইজেশন প্রজেক্ট ম্যানেজারের ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটিস এর মধ্যে। ওকে, এখন আসলে হলো সেকেন্ড যে টপিক সেটা হলো বিজনেস স্কিল। আসলে বিজনেস স্কিল যখনই আপনি একটা অর্গানাইজেশনে কাজ করবেন, আপনাকে আপনার অর্গানাইজেশনের হাউ টু সে ব্যালেন্স করতে হবে আপনার প্রজেক্টের সাথে আপনার অর্গানাইজেশন স্ট্র্যাটেজিক অবজেক্টিভের মধ্যে, রাইট? সো আপনাকে জানতে হবে যে আপনার অর্গানাইজেশন কি চায়, আপনার অর্গানাইজেশন হাই লেভেল রিকোয়ারমেন্টটা কি, আপনি কি সেই রিকোয়ারমেন্ট অনুসারে আপনি আপনার টিম মেম্বারদের সাথে নেগোশিয়েট করতে পারছেন কিনা, আপনার কি প্রপার আইডিয়াস আছে কিনা অর্গানাইজেশনের ফাইন্যান্সিয়াল পারফরমেন্সের ব্যাপারে, বা ইয়ার এন্ড গ্রোথ কেমন হচ্ছে সেই সম্পর্কে আপনার আইডিয়াস আছে কিনা। এই জিনিসগুলোকে আপনার মধ্যে আনতে হবে। যদি আপনার মধ্যে এই জিনিসগুলো আসে তাহলে আপনি কি হবে, আপনি বেটার অ্যাক্ট করতে পারবেন আপনার প্রজেক্টের
কাজের মধ্যে, ঠিক আছে? এখন আমরা বিজনেস নলেজ বলতে কি বোঝাচ্ছি? বিজনেস নলেজ আমরা এখানে ৩ টা ভাগে ভাগ করেছি। একটা হলো স্ট্র্যাটেজি, তার মানে আপনার অর্গানাইজেশন স্ট্র্যাটেজিক্যাল ভিউ গুলো আপনার আইডিয়া থাকা লাগবে। আপনার টিমকে আপনি কিভাবে ম্যানেজ করছেন সেই সম্পর্কে একটা আইডিয়াস থাকা লাগবে। টিম ম্যানেজমেন্টের স্কিল, আপনি কিভাবে তাকে ইমপ্রুভ করতে পারেন সেই স্কিলটা আপনার থাকা লাগবে। আরেকটা হলো আপনি আপনার অর্গানাইজেশনের যে ভ্যালুজ রিকোয়ারমেন্ট আছে সেটাকে ভালো করে জেনে সেটা এপ্লাই করা আপনার প্রজেক্ট টিমের মধ্যে, যাতে ভ্যালুটা মোর আপহোল্ড হতে পারে, ঠিক আছে? এই ৩ টা বেসিক আইডিয়া থেকে আসলে আমরা বিজনেস ম্যানেজমেন্ট স্কিলের কথা বলি। এখন বিজনেস ম্যানেজমেন্ট স্কিলের সাথে অর্গানাইজেশনের কিছু কমন থিংস আছে। আবার বিজনেস স্কিলের সাথে কিছু প্রজেক্ট ম্যানেজমেন্টের কিছু কমন থিং থাকে। এখন সেগুলো কি, কি? যেমন ধরুন বিজনেস স্কিলের সাথে অর্গানাইজেশনের কি, কি কমন থিং আছে? একটা হলো যে আপনার স্ট্র্যাটেজি, একটা হলো ভিশন, আপনি কিরকম ভিশনে থাকেন, কিরকম মিশন আছে আপনার অর্গানাইজেশনের জন্য, আপনার অর্গানাইজেশনের গোলটা কি, আপনার অর্গানাইজেশনের অবজেক্টিভ কি, আপনার অর্গানাইজেশনের প্রোডাক্ট সার্ভিস কি, আপনার অর্গানাইজেশন অপারেশনকে কিভাবে করে, মার্কেট কন্ডিশন কিরকম, কম্পিটিটরদের সাথে কিভাবে সে ফাইট করে, এই সম্পর্কে আপনার আইডিয়াস থাকা লাগবে। এগুলো আসলে বিজনেস স্কিলের সাথে ম্যাচ করে যায়। আবার প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিলের সাথে লাইক আপনি যখন একটা অর্গানাইজেশনের রিস্কের কথা চিন্তা করবেন, প্রজেক্ট ম্যানেজমেন্টে কিন্তু অর্গানাইজেশনের রিস্ক অ্যান্ড ইস্যু নিয়ে কথা বলে। আপনি অর্গানাইজেশনের ফাইন্যান্সিয়াল ইন্ডেক্স সম্পর্কে আপনাদের আইডিয়া থাকা লাগবে। প্রজেক্ট ম্যানেজমেন্টেও কিন্তু কিছু ফাইন্যান্সিয়াল ইন্ডেক্স আছে লাইক সিপিআই, এসপিআই, যেগুলো আসলে আপনার প্রজেক্টের হেলথ গুলো সম্পর্কে আইডিয়া দিতে পারে। সো প্রজেক্ট ম্যানেজমেন্টের সাথেও বিজনেস স্কিলের কিছু সিমিলারিটিস আছে। আবার বিজনেস স্কিলের সাথে অর্গানাইজেশনের যেসব রিকোয়ারমেন্ট আছে সেগুলো আসলে সিমিলারিটিস আছে, ঠিক আছে? সো ফাইনালি লাস্ট টপিকস ইজ লিডারশিপ। অবশ্যই আপনি যখন একটা প্রজেক্টকে লিড করছেন, ডেফিনেটলি আপনাকে লিডারশিপ স্কিল থাকা লাগবে। এখন লিডারশিপ স্কিল বলতে আমরা কি বুঝাই, বা লিডারশিপ স্কিল বলতে আমরা কোন অ্যাবিলিটিসটা থাকার কথা বলতে চাই? বেসিক্যালি লিডারশিপ এরকম একটা কাজ করবে যাতে আপনি আপনার অর্গানাইজেশনের জন্য, আপনি একজন প্রজেক্ট ম্যানেজার, এখন আপনি আসলে লিডার নাকি আপনি ম্যানেজমেন্ট স্টাফ, এই কনফিউশন কিন্তু অনেকের মধ্যেই থাকে। আমার মধ্যেও, আমরা যখন অর্গানাইজে থাকি তখন আমার মধ্যেও থাকে যে আসলে আমি কি লিডার নাকি আমি আসলে একজন প্রজেক্ট ম্যানেজার নাকি আমি একজন প্রজেক্ট কোঅর্ডিনেটর। এখন প্রজেক্ট ম্যানেজার আর লিডারের মধ্যে গ্যাপটা কি? বেসিক্যালি গ্যাপ নেই। প্রজেক্ট ম্যানেজারও অ্যাজ এ পার্ট অফ লিডার, বিকজ তাকে আসলে তার যে টিম আছে তাকে গাইড করা লাগে, তাকে মোটিভেট করা লাগে যাতে সে কন্টিনিউয়াসলি মুভিং এ থাকে। আপনার বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে নেগোশিয়েট করা লাগে। তার মধ্যে এই রেজিলিয়েন্সটা থাকা লাগে যাতে কোনো রিস্ক যদি অ্যাপিয়ার হয় সাথে সাথে সে রিঅ্যাক্ট করতে পারে, খুব অটোমেটিক রিঅ্যাকশন থাকতে পারে। তার কমিউনিকেশন স্কিল থাকা লাগবে ডেফিনেটলি, না হলে সে তো আসলে কিভাবে তার ইস্যু, রিস্ক এগুলোকে নেগোশিয়েট করবে। অবশ্যই প্রোগ্রাম লিডারশিপের যে কোনো প্রবলেমকে সলভ করার অ্যাবিলিটি থাকা লাগবে, এবং হাই লেভেল ভিশন মিশনকে কিভাবে অর্গানাইজেশনের মধ্যে আপনার টিমের মধ্যে অ্যালাইন করে দেওয়া যায় সেই সম্পর্কে আপনার প্রপার আইডিয়াস থাকা লাগবে। এই কম্বিনেশনই কিন্তু একটা লিডারকে লিডারশিপ স্কিল ম্যানেজমেন্টের মধ্যে ঢুকায় দেয়, রাইট? আপনি আপনার মধ্যে যদি এই ধরনের অ্যাবিলিটিস না থাকে, যাতে আপনি খুব সহজে একটা কমপ্লেক্স জিনিসকে থিঙ্ক করে সলভ না দিতে পারেন, তাহলে আসলে আপনাকে কিন্তু বেসিক্যালি ডিগ্রেড করে দিবে ওয়ান বাই ওয়ান, যেহেতু আপনি আপনার একটা কম্পিটেন্ট মার্কেটের মধ্যে বা একটা কম্পিটেন্ট অর্গানাইজেশনের মধ্যে আপনি কিছু প্রবলেমকে সলভ করতে পারছেন না। সো আপনার মধ্যে এই সলভিং অ্যাবিলিটিস, থিঙ্কিং অ্যাবিলিটিস থাকা লাগবে। না থাকলে আপনি আসলে খুব বেশি লিডারশিপ পজিশনে থাকতে পারবেন না। প্রজেক্ট ম্যানেজারকে লিডারের মতো অ্যাক্ট করতে হয়, কারণ তার মধ্যে এই অ্যাবিলিটিসটা থাকা লাগে যাতে সে তার টিমকে ইমপ্রুভ করতে পারে। অর্গানাইজেশনের যে টার্গেট থাকে, স্ট্র্যাটেজিক্যাল অবজেক্টিভ ইন পোর্টফোলিও লেভেল, সেটাকে মিট আপ করার ব্যবস্থা করার প্রয়োজনীয়তা থাকতে পারে। এই সবই কিন্তু লিডারশিপের একটা হাউ টু সে কম্প্যাক্ট প্যাকেজ। আপনাকে এই কম্প্যাক্ট প্যাকেজের মধ্যেই এই অ্যাবিলিটিস গুলোকে অ্যাপ্লাই করে অর্গানাইজেশনের গোলগুলোকে প্রজেক্টের মাধ্যমে মিট আপ করতে হবে। এখন যখন আমরা লিডারশিপ পড়ি, তাহলে আমরা আসলে বেসিক্যালি অনেক সময় অনেক ক্ষেত্রেই আমরা যেটা জানতে চাই যে কি ধরনের লিডারশিপ স্টাইল আছে। বেসিক্যালি এখানে অনেক ধরনের লিডারশিপ স্টাইলের কথা বলা হয়। আমি আসলে সবগুলো জিনিস নিয়ে কথা বলবো না। আমি এখানে ৬টা জিনিস নিয়ে বলেছি। এই ৬টা জিনিসের মধ্যে প্রথমটা হলো ট্রানজ্যাকশনাল। বেসিক্যালি ট্রানজ্যাকশনাল লিডারশিপের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো যে লিডার আসলে কিছুটা অ্যাওয়ার্ড নিয়ে বেশি চিন্তিত থাকে। মানে সে আসলে একটা টার্গেট সেট করে। আপনি যদি টার্গেটটা ফিল করেন তাহলে সে অ্যাওয়ার্ডেড হবে, যে টিম টার্গেটটাকে ফিল আপ করতে পারছে তাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। যদি ফেল করে তাকে আসলে পানিশমেন্ট দেওয়া হবে। এই যে রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট মেকানিজমের মধ্যেই ট্রানজ্যাকশনাল লিডাররা অ্যাপ্লাই করে থাকে। এটাকে ট্রানজ্যাকশনাল লিডারশিপ স্টাইল বলা হয়।
আরেকটা আরেকটা ধরনের টাইপ হলো সেটা হলো সার্ভেন্ট লিডার। এটা আসলে খুবই কমন একটা সফটওয়্যার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। বেসিক্যালি লিডার অনেকটা সার্ভেন্ট হিসেবে কাজ করে লিডার আপনার টিম মেম্বারের জন্য। টিমের যখনই ফুড এবং অথবা যখনই কোনো সমস্যা হয় লিডার আসলে সেটাকে অ্যাক্ট করার চেষ্টা করে। লিডারের মেইন জব থাকে হলো টিম যেটা চায় সেটাকে ফুলফিল করা। আবার যদি কোনো কারণে টিমের মধ্যে কোনো রোড ব্লক আসে সেটাকে ক্লিয়ার আউট করার কাজটাও একজন সার্ভেন্ট লিডার করে থাকে। ঠিক আছে? এটা হলো সার্ভেন্ট লিডার স্টাইল। আরেকটা জিনিস হলো সেটা হলো লাইসেন্স ফেয়ার। লাইসেন্স ফেয়ারটা অনেকের ক্ষেত্রে এটা কিছুটা কমন, অনেকের ক্ষেত্রে এটা অনেকে বলে এটা নেগেটিভ, বাট অনেকে বলে এটা পজিটিভ। লাইসেন্স ফেয়ারটা হলো যে লিডার আসলে নিজে কোনো ডিসিশন নেয় না। সে তার টিমকেই বিশ্বাস করে যে টিম তার প্রপার লিড দেওয়ার অ্যাবিলিটিস আছে। সে যে কোনো ডিসিশনে টিমের কাছে চলে যায়। টিম আসলে ডিসাইড করে হাউ টু রিঅ্যাক্ট উইথ দ্যাট প্রবলেম অথবা উইথ দ্যাট সলিউশন। সো লিডার অনেকটা হ্যান্ডস অফ, no need to make any decision. He don't want to care any he don't want to involve with project activities. সে আসলে ফলো করে what their team required. টিমকেই দায়িত্ব দেয় যাতে যে কোনো ডিসিশন নিতে পারে। অনেক ক্ষেত্রে এটা আসলে কাজে দেয়, অনেক ক্ষেত্রে অনেকে মনে করে এটা একটা নেগেটিভ, লিডার আসলে দায়িত্ব নিতে চাচ্ছে না। বেসিক্যালি আন্ডার এনি সার্কামস্টান্সেস লিডার যদি লাইসেন্স ফেয়ার লিডারশিপ স্টাইলেও থাকে, আলটিমেটলি তাকে রেসপন্সিবিলিটি নিতে হয়। সো এটা আমি মনে করি যে এটা একটা পজিটিভ থিংস। সে তার টিমকে ট্রাস্ট করে যাতে একটা ভালো ডিসিশন টিম তার নিতে পারে। এটা হলো লাইসেন্স ফেয়ার। আরেকটা ধরনের আছে সেটা হলো ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশনটা এটা এরকম একটা স্টাইল যেটা হলো লিডার ইন্সপায়ার করে, মোটিভেট করে টিমকে যাতে কাজটাকে সহজে করা যায়। অনেকটা কোলাবোরেটিভ লিডারশিপ স্টাইলের মতোই। সো ট্রান্সফরমেশন লিডারশিপ মেইনলি ফোকাস করে, সে গাইড করার চেষ্টা করে, সে ইন্সপায়ার করার চেষ্টা করে টিমকে যাতে সে রাইট ডিরেকশনে মোটিভেট করতে পারে। ঠিক আছে? এটা ভালো, খারাপ না। আরেকটা হলো কারিশমেটিক। বেসিক্যালি অনেক লিডার থাকে যেটা যে কোনো প্রজেক্টে জয়েন করে কিছু কারিশমা দেখা দেয় এবং প্রজেক্ট সাকসেসফুলি রান করে। নোবডি নোজ সে কি ধরনের কারিশমা দেখাবে। এই ধরনের লিডারশিপ স্টাইলে যে প্রবলেমটা হয় সেটা হলো টিম মেম্বার অলওয়েজ ফোকাস করে লিডার কি বলতেছে তার উপরে। কারণ টিম মেম্বার নিজে তার অ্যাবিলিটিসটাকে অ্যাপ্লাই করতে পারে না। যেহেতু সে বিশ্বাস করে তার মধ্যে একটা তার উপর একজন কারিশমেটিক লিডার আছে, হি উইল সলভ অল দ্য প্রবলেম ইন এ কারিশমা। সে কারণে সে আসলে খুব বেশি এঙ্গেজ থাকে না প্রজেক্টের অ্যাক্টিভিটিস এর মধ্যে। দ্যাট মিনস টিমের অ্যাবিলিটিস আসলে তার পারফরমেন্স থেকে বেটার, তার এবিলিটিস অনেক বেশি হায়ার, কিন্তু ডিউ টু কারিশমেটিক লিডার সে আসলে এটাকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করতে পারে না। সে কারণে কারিশমেটিক লিডারটা অনেক সামওয়াট নেগেটিভই হয় অনেক ক্ষেত্রে। নর্মালি এটা খুব বেশি পাওয়া যায় না। তারপরে কারিশমেটিক লিডার থাকে অনেকে যারা খুব সহজে তার টিমকে ইনফ্লুয়েন্স করে খুবই কমপ্লেক্স থিংসকে ইজি করে ফেলে। ঠিক আছে? লাস্ট হলো ইন্টারাকশনাল। এটা সবচেয়ে বেস্ট, যেটা মানে হলো যে সে ইনভলভ হয় টিমের সাথে, নেগোশিয়েট করার চেষ্টা করে, ইচ অ্যান্ড এভরি ইস্যুস ডিসকাস করে, মেনটেন করে, কিছুটা পুশ করে, রিওয়ার্ডস অ্যান্ড পানিশমেন্ট, অনেকটা হাইব্রিড টাইপের, ইনভলভ, কোলাবোরেটিভ, রিওয়ার্ডস অ্যান্ড পানিশমেন্ট অল টুগেদার। এই লিডারশিপ স্টাইলটা টিমের মধ্যে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে যাতে টিম খুব বেশি মাত্রায় মোটিভেটেড থাকে এবং কাজ করতে খুব বেশি আগ্রহী থাকে। এটা হলো ইন্টারাকশনাল লিডারশিপ স্টাইল। দেয়ার আর আদার লট অফ লিডারশিপ স্টাইল। আমি 6টাই বললাম, এই 6টাই আসলে মোস্টলি ইম্পর্টেন্ট 6টা লিডারশিপ স্টাইল। এর মধ্যে সার্ভেন্ট লিডারটা খুবই কমন, কারণ হলো যে অ্যাজাইল প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে সার্ভেন্ট লিডারটা খুবই ইউজ করা হয়। লেসেস ফেয়ারও সামটাইমস আমরা অফেন ফেস করি। ট্রানজ্যাকশনাল লিডারশিপও আসলে পাওয়া যায় যারা শুধুমাত্র রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্টের উপরে ডিপেন্ড করে। ঠিক আছে? এটা হলো লিডারশিপ স্টাইল। নেক্সট টপিকস হলো যে আমরা আসলে জানতে চাই যে লিডার আর ম্যানেজমেন্টের মধ্যে ডিফারেন্স কি। আর একটা অর্গানাইজেশনের জন্য যখন আমি চিন্তা করি যে লিডার আর ম্যানেজমেন্টের মধ্যে কিছু ডিফারেন্স আছে, যেটা লিডারের মধ্যে বেশি বেটার ইনফ্লুয়েন্স থাকে লিডারশিপের মধ্যে, আমরা মনে করি যে লিডারশিপ যত ভালো হবে তত অর্গানাইজেশন তত ইমপ্রুভ করবে। আসলে কি তাই? তাই না? ডিফারেন্সটা হলো যে নর্মালি ম্যানেজমেন্ট মেইনলি ফোকাস করে টাস্কের উপর, যেখানে লিডার আসলে ফোকাস করে পিপলসের উপর। ম্যানেজমেন্ট সবসময় কন্ট্রোল এবং ইফিশিয়েন্ট হওয়ার চেষ্টা করে, কিন্তু লিডাররা চেষ্টা করে যাতে তার টিম এম্পাওয়ার্ড হয় এবং তাদের ইফেক্টিভনেস ডে বাই ডে বাড়তে থাকে। ম্যানেজমেন্ট ফোকাস করে ডুইং থিংস রাইট, তার মানে কাজটাকে ঠিকভাবে করতে হবে। আর লিডারশিপ ফোকাস করে ডু দ্য রাইট থিংস, তার মানে সবসময় ভালো কাজটা করার চেষ্টা করব। ম্যানেজমেন্ট সবসময় টাইম বাউন্ড হওয়ার চেষ্টা করে,
আর লিডারশিপ সবসময় ডিরেকশন দেওয়ার চেষ্টা করে। ম্যানেজমেন্ট সবসময় প্র্যাকটিস বিশ্বাস করে, আর লিডারশিপ চেষ্টা করে প্রিন্সিপলটাকে সেট করা। ঠিক আছে, এই ধরনের অনেকগুলো অ্যাবিলিটিস আছে যারা যেটা দেখলে মনে হবে যে লিডারশিপ ইজ বেটার দেন দ্য ম্যানেজমেন্ট, এবং আমরা হয়তো ভাবতে পারি যে হ্যাঁ মানে একটা অর্গানাইজেশনাল লিডারশিপই বেটার। আসলে বেসিক্যালি সেটা না। একটা অর্গানাইজেশনের লিডার ম্যানেজমেন্ট দুইটা 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 টাইপেরই থাকা লাগে। নর্মালি মিড লেভেলে পর্যন্ত আপনার যদি লিডারশিপ থাকে তাহলে ভালো হয়। মিড লেভেলের উপরে যারা যারা থাকেন, যেসব লিডার থাকে, ম্যানেজমেন্ট স্টাফ থাকে, তারা আসলে তাদের অ্যাপ্রোচটা ম্যানেজমেন্ট স্টাইল হলেই ভালো হয়। কারণ হলো যে আপনি যদি সবাই যদি লিডার হয় তাহলে আসলে টার্গেট সেট করবে কে? কে ইনফ্লুয়েন্স করবে যাতে অর্গানাইজেশনের সবাই ওই টার্গেটটাকে মিট করতে চায়? এখন সবসময় নিশ্চয়ই আপনি এরকম পাবেন না যে অর্গানাইজেশন এমন একটা টার্গেট সেট করবে যেটা খুব ইজি টু গেট, তাই না? ম্যানেজমেন্ট স্টাফ অলওয়েজ ফোকাসিং অন থিংস যেটা একটু কমপ্লেক্স, খুবই টাইম বাউন্ড এবং প্রফিট ওরিয়েন্টেড। লিডারশিপ কিন্তু সেই ধরনের অ্যাপ্রোচে থাকে না। সে চেষ্টা করে কোলাবোরেটিভ, অনেকটা সার্ভেন্ট লিডারের মতো, কিছুটা ফোকাস করে পানিশমেন্টের, কিছু ফোকাস করে রিওয়ার্ড এবং পানিশমেন্টের উপর, কিছু ফোকাস করে কোলাবোরেটিভ, কিছু ফোকাস করে সার্ভেন্ট লিডারের মতো, যাতে আপনি আপনার অর্গানাইজেশনের যে টার্গেট আছে সেটাকে শেষ করতে পারবেন। একটা টার্ম দিয়ে আমরা লিডারশিপ এবং ম্যানেজমেন্টের মধ্যে ডিফারেন্সটা আরো ভালো করে দিতে পারি, সেটা হলো ম্যানেজমেন্ট ইজ গেটিং থিংস। এটা আসলে ম্যানেজমেন্ট ইজ গেটিং পিপল টু ডু হোয়াট নিডস টু বি ডান, অ্যান্ড লিডারশিপ ইজ গেটিং পিপল টু ওয়ান্ট টু ডু হোয়াট নিডস টু বি ডান। নর্মালি যেটা হয়, ম্যানেজমেন্টে যারা থাকে তারা ফোর্স করে যাতে পিপল তারা যেটা চায় সেটা করে। ঠিক আছে, অনেকটা ফোর্সিং স্টাইলে। কিন্তু লিডারশিপ যেটা করে সেটা হলো যে তারা চায় যে তার টিম চাক তার অর্গানাইজেশন যেটা চাচ্ছে, সো সেইভাবে তারা রিয়াক্ট করার চেষ্টা করে। এই হলো লিডারশিপ ভার্সেস ম্যানেজমেন্ট। এটা আমাদের সেকেন্ড টপিক্সের লাস্ট অংশ। আমাদের আজকের এপিসোডের শেষ টপিক হলো পারফর্মিং ইন্টিগ্রেশন। প্রজেক্ট ম্যানেজার একটা মেজর রোল হলো ইন্টিগ্রেশন করা। এখন কি ইন্টিগ্রেট করে? প্রজেক্ট ম্যানেজার আসলে নর্মালি তিনটা জিনিসকে ইন্টিগ্রেট করার চেষ্টা করে। এক নম্বর ইন্টিগ্রেশনটা হলো অর্গানাইজেশনে কিছু স্ট্র্যাটেজিক অবজেক্টিভ থাকে, সেই স্ট্র্যাটেজিক অবজেক্টিভগুলো অর্গানাইজেশনের স্ট্র্যাটেজিক বডি স্পন্সরদের কাছ থেকে আন্ডারস্ট্যান্ড করে সেটা প্রজেক্টের মধ্যে কিভাবে বলা যায় যে প্রজেক্টের মধ্যে ইনবিল্ড তৈরি করে দেওয়া। তার মানে প্রজেক্ট যখন কাজ করছে, প্রজেক্টের যে টিম মেম্বার আছে তারা জানে যে অর্গানাইজেশনের এক্সপেকটেশন কি তাদের কাছ থেকে, সেই অনুসারে প্রজেক্টটাকে ডেলিভার করার চেষ্টা করা হয়। ঠিক আছে, এখন প্রজেক্ট ম্যানেজার ডেফিনেটলি এই স্ট্র্যাটেজিক অবজেক্টিভকে ফুলফিল করার জন্য তার টিমের সাথে টুগেদার ওয়ার্ক করেই আসলে এই কাজটা করে থাকে। এবং এই কাজটা এটা করার জন্য তাকে আসলে 3 লেভেলে ইন্টিগ্রেশন করতে হয়। একটা হলো প্রসেস, একটা হলো কগনিটিভ, আর একটা হলো কনটেক্সচুয়াল। প্রসেসের মধ্যে ইন্টিগ্রেট করতে হয়, কগনিটিভ লেভেলে ইন্টিগ্রেট করতে হয় এবং কনটেক্সট লেভেলে ইন্টিগ্রেট করতে হয়। এখন প্রসেস ইন্টিগ্রেশনের মধ্যে কি কি থাকে? আমরা কোন প্রসেসটাকে সিলেক্ট করব, আমরা কোন প্রসেসটা এই প্রজেক্টের জন্য একবারই লাগবে, কোন প্রসেসটা আমরা রিকারিং লাগবে, অথবা ওভারল্যাপিং হতে পারে, একই সময় অনেক জায়গায় ব্যবহার হতে পারে। আমরা কিভাবে সিলেক্ট করব কোনটা আমাদের রাইট প্রসেস? এটা হলো প্রসেস লেভেলের ইন্টিগ্রেশন। কগনিটিভ লেভেলের ইন্টিগ্রেশন হলো একটা হাই লেভেল। আপনি কোন মেথোডোলজিতে চলবেন, এটাকে অ্যাজাইলে চলবেন, লাইফ সাইকেল কিরকম হবে, এই টাইপের। কিভাবে আপনি আপনার প্রজেক্টটাকে ম্যানেজ করবেন, কোন মেথোডোলজিকে ইউজ করবেন, আপনার কমপ্লেক্সিটি কেমন প্রজেক্টের মধ্যে, আর প্রজেক্ট নলেজ এরিয়া সম্পর্কে বেটার আইডিয়া থাকা লাগবে। ডেফিনেটলি প্রজেক্ট ম্যানেজার অবশ্যই ইন্টিগ্রেশন করতে হলে তার নলেজ এরিয়া সম্পর্কে বেটার আইডিয়া থাকবে। এবার হলো কনটেক্সট লেভেলে যেটা হলো যে আপনার যে ট্রেন্ড আছে, ইমার্জিং ট্রেন্ড, সেই সম্পর্কে আপনার ভালো আইডিয়া থাকা লাগবে। আপনার ক্রস ফাংশনাল ইন্টিগ্রেশনের ব্যাপারে খুবই অ্যালার্ট থাকা লাগবে, কারণ যেহেতু অনেক ক্ষেত্রে হয় যে অর্গানাইজেশন ফাংশনাল বডি খুবই রিজিড থাকে ক্রস ফাংশন অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে। আপনার যে পিপল এবং নলেজ আছে তাকে কিভাবে ইন্টিগ্রেট করবেন, আপনার যে কোন টেকনোলজি আপনি আপনার প্রজেক্ট এনভায়রনমেন্ট ইউজ করবেন সেটা আসলে ডিসাইড করতে হবে। এই কাজগুলোকে আপনি কনটেক্সট লেভেল ইন্টিগ্রেশনের মধ্যে ফেলে দিতে পারেন। লাস্ট যে টপিক সেটা হলো কমপ্লেক্সিটি। বেসিক্যালি একটা প্রজেক্ট যখন বড় হয়, অনেক সাইজে অনেক বড় হয়, তখন এর মধ্যে অনেক ধরনের কমপ্লেক্সিটি ক্রিয়েট হয়, তাই না? এই কমপ্লেক্সিটিগুলোকেও আসলে আপনার এই কমপ্লেক্সিটিগুলোকে ওভারকাম করতে হলে কিছু জিনিসকে আপনার ইন্টিগ্রেট করতে হয় আপনার অর্গানাইজেশনের পারফর্মিং বডির সাথে অথবা আপনার টিম মেম্বারের সাথে। ঠিক আছে, এইটাও আসলে 3টা লেভেল হয়। আমরা এটাকে বলছি সিস্টেম বিহেভিয়ার, হিউম্যান বিহেভিয়ার এবং এম্বিগুইটি। আপনি যদি এই 3টা জিনিসকে প্রপারলি ম্যানেজ করতে পারেন, তাহলে আসলে আপনার অর্গানাইজেশন যে কমপ্লেক্সিটি আছে অথবা প্রজেক্টের যে কমপ্লেক্সিটি আছে, সেই কমপ্লেক্সিটিগুলোকে ওভারকাম করতে পারবেন। That's all for today. Thank you for watching. Do like and subscribe our channel. Thank you very much.